সংসদ নির্বাচনে প্রতীক বণ্টন চলছে। 119টি মার্কা থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে প্রার্থীদের। কাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। মিরপুরের পীরের বাগে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগে বিক্ষোভ। ভোটের প্রচারের সময় বিএনপি সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, আহত অন্তত 16। ভয়ঙ্কর এক জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। অপরাধীদের এই অভয়ারণ্য যেন আলাদা এক জগৎ। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারে না কেউ। গ্যাং লিডাররা আছে যারা এইসব জায়গা দখল করে বিভিন্ন মানুষের কাছে দখল হস্তান্তর করে। সীতাকুণ্ডে একটা আলাদা রাষ্ট্র কায়েম করেছে সন্ত্রাসীরা, এটা থাকা উচিত নয়। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সকাল 9টার পরেই ঢাকায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিতে পারছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে 119টি প্রতীক থেকে বরাদ্দ পাবেন প্রার্থীরা। ঢাকার 20 আসনে লড়ছেন 137 প্রার্থী। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 13 ও 15 আসন বাদে 4 থেকে 18 আসনের মোট 13টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সকালে প্রতীক বরাদ্দ শুরুর পর প্রথমে দেওয়া হচ্ছে ঢাকা 4 আসনের প্রার্থীদের প্রতীক। এরই মধ্যে ঢাকা 4 আসনের বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক পাওয়ার পরপরই আগামীকাল বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ভোটগ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায়, চলবে বিকেল 4:30 পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচনে দেশের প্রায় 12,77 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা মনে করি যে সুন্দর একটি নির্বাচন হবে যেখানে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। আমরা আমাদের আদর্শ নীতি এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমরা ক্ষমতার জন্য পাগল না যে এমপি মিনিস্টার হতেই হবে। মাঠে ময়দানে কাজ করছি, রুট লেভেলে গণসংযোগ করেছি, জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমরা পাচ্ছি। প্রতীক বরাদ্দের আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, প্রতীক বরাদ্দের কার্যক্রম তো এরই মধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত কতটি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে জানাব? চট্টগ্রামে 3 জন রিটার্নিং কর্মকর্তা রয়েছে। সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসলে মূলত যারা প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে প্রতীকটি সেটি তারা বরাদ্দ নিচ্ছেন। আমি এই মুহূর্তে বিভাগীয় কমিশনার কার্যালয়ে রয়েছি, ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের কার্যালয়। তিনি 4টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা এবং তিনি দেখছেন যে যারা এখানে রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদেরকে আসলে তাদের যে প্রতীক সেটি আসলে বরাদ্দ দিচ্ছে। বিশেষ করে জামাত, বিএনপি সহ রাজনৈতিক দল যেগুলো নিবন্ধিত রয়েছে তাদের নির্ধারিত প্রতীক রয়েছে, তারা সেই প্রতীকেই বরাদ্দ নিচ্ছেন এবং সেই প্রতীকেই তারা নির্বাচন করবেন। যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারা আসলে মূলত অন্য যে প্রতীকগুলো রয়েছে সেগুলো তারা বরাদ্দ নিচ্ছেন। এই মুহূর্তে আমরা যেই সংসদীয় আসনটি চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনের যে প্রতীক বরাদ্দ চলছে এবং একই সাথে জেলা প্রশাসন কার্যালয়ে কিন্তু অন্য যে আসনগুলো রয়েছে বাকি আসন সেখানের তাদের যে প্রতীক বরাদ্দ সেটি হচ্ছে এবং চট্টগ্রাম একটি আসন শুধুমাত্র রয়েছে নির্বাচন কমিশনার কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দিচ্ছে। সব মিলিয়ে এই 3 জন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মূলত প্রতীকগুলো তারা বরাদ্দ নিচ্ছেন। আপনি দেখছেন ঝান্দেশি প্রতীক বরাদ্দ নিচ্ছেন প্রার্থীর যারা প্রতিনিধিরা এসেছেন। সব মিলিয়ে কিন্তু চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 143 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং চূড়ান্ত যে তালিকা সেই তালিকায় 111 জন প্রার্থী
প্রার্থীর তালিকা গতকাল প্রকাশ করা হয়েছিল। মূলত আমরা ধারণা করছি এই 111 জনের চূড়ান্ত যে ভোট, সেই ভোটে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। মাসুম। সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা লক্ষ্মীপুরের খবরাখবর জানতে চাই, সেখানকার প্রতীক বরাদ্দের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত আছেন আনিস কবির। আনিস, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ তো এরই মধ্যে শুরু হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। রাব্বি, আসলে লক্ষ্মীপুর জেলায় মোট 4টি আসন, সেই 4টি আসনের মধ্যে কিন্তু 32 জন প্রার্থী তাদের প্রার্থীর মধ্যে 3 জন প্রার্থী প্রত্যাহার করেছেন। বর্তমানে জেলাতে 29 জন প্রার্থী তাদের আজকে এখানে প্রতীক বরাদ্দ নেওয়ার জন্য আসবেন। বিভিন্ন দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন, তারা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। তবে সকাল 11টা থেকে উপস্থিত প্রতীক বরাদ্দ দেওয়ার কথা থাকলেও কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা এখন পর্যন্ত কার্যক্রম শুরু করতে পারে নাই। বিভিন্ন প্রার্থীরা কিন্তু তাদের প্রতীক নেওয়ার জন্য তারা কিন্তু উপস্থিত হয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তবে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু সেই প্রতীক বরাদ্দ শুরু হবে বলে আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে জানতে পেরেছি। কারণ যারা প্রতীক নেওয়ার জন্য আসছেন তারা এখানে ইসলামী দল আসছেন এবং এনসিপির পক্ষ থেকে তারা আসছেন এবং জামাত ইসলামীর পক্ষ থেকে তারাও আসছেন কিন্তু প্রতীক নেওয়ার জন্য, কিন্তু এবং বিএনপির পক্ষ থেকে তারাও কিন্তু প্রতীক নেওয়ার জন্য এখানে আসছেন। স্বতন্ত্র যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন প্রতীক নেওয়ার জন্য। সেই প্রতীক কখন দিবে সেই অপেক্ষায় তারা প্রতীক নিয়ে তারা আগামীকাল থেকে তারা মাঠ পর্যায়ে সে তাদের গণসংযোগ শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে যে প্রার্থীরা যারা বলছেন যে বর্তমানে মাঠ পর্যায়ে তাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এখনো কিন্তু তারা বলছেন যে নিয়ন্ত্রণ নাই। কারণ এখানে দেখা যাচ্ছে যে লক্ষ্মীপুর জেলায় যে অবৈধ অস্ত্র রয়েছে সেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার হওয়ার জন্য তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। সেই অস্ত্রগুলো না হলে কিন্তু নির্বাচনকে কিন্তু এক ধরনের আশঙ্কাজনক দেখতে পারে বলে তারা জানিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতি কিছুক্ষণ পরেই কিন্তু বরাদ্দ দেওয়া হবে। দেওয়ার পরে কিন্তু তারা তাদের যে আসন রয়েছে সেই আসনে কিন্তু তারা গিয়ে তাদের সেই নির্বাচনী প্রচারণা আগামীকাল থেকে শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। রাব্বি। আনিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনীর প্রতীক বরাদ্দের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুর রহমান আরিফ। আরিফ, প্রার্থী সমর্থকদের উদ্দীপনা কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। রাব্বি, আমি আছি এই মুহূর্তে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। এখানে অনেক প্রার্থী এসেছেন এবং কি তাদের নেতাকর্মীরাও এখানে উপস্থিত রয়েছে। আসলে প্রত্যেক প্রার্থী যারা রয়েছে এবং কি তাদের সমর্থক রয়েছে, ফেনী 26 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে একজন হচ্ছে যে শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী, বাকি 25 জন হচ্ছে যে এখানকার নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে সে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রার্থী। যারা নিবন্ধিত রাজনৈতিক তাদের নির্দিষ্ট প্রতীক রয়েছে তারা নির্দিষ্ট প্রতীক পাবে এবং কি যারা স্বতন্ত্র যিনি প্রার্থী তিনি শুধু হচ্ছে তার এখানে প্রতীক দেয়া হবে। তবে এখানকার নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখন অনেকটা যে নির্বাচনী যে প্রচারণা শুরু করার সেরকম একটি আসলে উদ্দীপনা তাদের মধ্যে দেখেছি। তবে যেটি রয়েছে যে নির্বাচনী আচরণ আসলে কতটুকু সেটি আসলে দেখার বিষয় রয়েছে। কারণ হচ্ছে যে এবার নির্বাচনী আচরণবিধির মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যে কোনো প্রার্থী একক কোনো প্রচারণায় 3টির অধিক মাইক ব্যবহার করতে পারবেন। 60 ডেসিবেলের উপরে শব্দ মাত্রা যাতে না যায় সেদিকেও আসলে বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একে একে আসলে প্রার্থী যারা রয়েছে তারা উপস্থিত হচ্ছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তার যিনি রয়েছেন তার সাথে কথা বলে জেনেছি যে 11:30 থেকে তিনি শুরু করবেন। শুরুতে ফেনী 1 আসন থেকে যে প্রতীক বরাদ্দ শুরু হবে এবং কি তারপরে হচ্ছে যে 12টার দিকে ফেনী 2 আসনের প্রতীক বরাদ্দ হবে এবং 12:30টার ফেনী 3 আসনের প্রতীক বরাদ্দ হবে। আমরা যেটা জেনেছি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফেনী 1 আসনে যেখানে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, এখানে বিএনপি পাশাপাশি জামাত রয়েছে এবং ফেনী 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 11 জন প্রার্থী। এখানে বিএনপির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন যে জামাত সমর্থিত প্যানেলের এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ফেনী আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টুর সাথে করবেন জামাতের যিনি প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক। বলা চলে যে ফেনীর 3টি আসনে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন এখানকার যে সকল ভোটার তারা। রাব্বি। আরিফ, আপনাকে ধন্যবাদ। ঢাকা 15 আসনের পীরের বাগে জামায়াতে ইসলামী নারী কর্মীদের হেনস্থার অভিযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর 60 ফিট সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হুসাইন। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ এলাকায় প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতের কয়েকজন নারী কর্মীকে হেনস্থার অভিযোগে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। বিএনপির দাবি জামায়াতের নারী কর্মীরা
ভোটারদের এনআইডি কার্ড ও মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছিল। প্রতিবাদ জানালে পাল্টা সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হয় অন্তত 16 জন। গত 10 নভেম্বর শেষ হয়েছে ভোটারদের ঠিকানা পরিবর্তনের সময়সীমা। স্থানান্তরের শেষ 3 মাসে ঢাকার ভোটারদের ঠিকানায় এসেছে বড় পরিবর্তন, যেটিকে একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে উদ্বেগ জানিয়েছে বিএনপি। তবে জামায়াতে ইসলামী এমন উৎকণ্ঠাকে অলীক ভাবনা বলে উড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোটাররা এলাকায় স্থানান্তর করতেই পারেন, তবে তা একটি নির্দিষ্ট এলাকায় অধিক হারে হলে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে গত 10 নভেম্বর। গত বছরের 10 আগস্ট থেকে 10 নভেম্বর এই 3 মাসে ঢাকার ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এক থানা থেকে অন্য থানায় ভোটার এলাকায় স্থানান্তরের ব্যাপক চাপ ছিল। সবচেয়ে বেশি ভোটারের ঠিকানা পরিবর্তন হয়েছে ঢাকার মিরপুর ও ডেমরা থানা এলাকায়। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ তথ্য জানা যায়। ঢাকার 53টি থানার মধ্যে সবচেয়ে বেশি ভোটার এলাকা পরিবর্তন করেছেন মিরপুর থানার বাসিন্দারা। ওই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ডেমরা ও পল্লবী। 2024 সালে 3,71,000 জন ভোটার এলাকা পরিবর্তন করে। তবে 2025 সালের জানুয়ারি থেকে 10 নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন আসে 7 লাখেরও বেশি। ভোটার এলাকা স্থানান্তরের এমন হিড়িককে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। গত রোববার বিএনপির একটি প্রতিনিধি দল সিসির সাথে বৈঠক করে। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত সংখ্যক ভোটারের ঠিকানা পরিবর্তন নিয়ে শঙ্কা জানান। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। কোন কোন তারিখে এবং কি কারণে স্থানান্তর করা হয়েছে, ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি। তবে জামাতে ইসলামী বিএনপির এমন দাবিকে ভিত্তিহীন বলছে। আমি যদি কোনো কনস্টিটিউয়েন্সি থেকে ভোটার স্থানান্তর করি আরেক জায়গায় যাই, তাহলে ওই জায়গায় তো আমার ভোটার কমে যাচ্ছে, তাহলে তো আমি এটা ফেল করতে পারি। ঠিক আছে, তো তাদের লস নাই, তো তাদের লস নাই আর কি। কারণ আমি এক জায়গায় ভোটার এনে পাশ করলাম, আরেক জায়গায় আমি নিজে ভোটার কামাইয়া তাদেরকে পাশ করার সুযোগ করে দিলাম। ব্যাপারটা তো এরকমই হয়। কি বলবো, অর্থহীন কথা। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, তাই না? যে সোর দৌড়াইবার সময় সেই বলতে থাকে সোর ধরো। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ভোটার স্থানান্তর স্বাভাবিকের চেয়ে বেশি হলে বিষয়টি সন্দেহের উদ্রেক ঘটায়। 2-4-5টা হলে কোনো প্রশ্ন নাই, কিন্তু ব্যাপক সংখ্যায় মাইগ্রেশন যদি হয়, বিশেষ করে একটা মাত্র আসনকে লক্ষ্য করে, তখন বুঝতে হবে যে এখানে ভোটের ফলাফলকে পরিবর্তন করার জন্য বা বিশেষ উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়েছে। তফসিলের ইমিডিয়েট আগেও যদি এই মাইগ্রেশন হয়ে থাকে ব্যাপক আকারে, তখন বুঝতে হবে যে এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য কাজটা করা হয়েছে। তফসিলের আগে ভোটার স্থানান্তর করা হলে তা বেআইনি নয় বলেও জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। আপনি ইল্লিগাল না, মোটিভের ব্যাপার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে তারেক রহমানের সিলেট সফর নিয়ে ব্রিফ করছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সরাসরি যাচ্ছি সেখানে। ইনশাআল্লাহ অবহিত করব। আমরা জানি পরবর্তীতে চট্টগ্রামে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, সেটি সিলেট থেকে আসার পর যথাসময়ে আমরা আবার আপনাদের সামনে সবিস্তারে উপস্থাপন করব। এগুলো সমাবেশের মতন করে হবে। আমরা ইতিমধ্যে বলেছি যে সেখানে স্বাভাবিকভাবে প্রচুর উপস্থিত থাকে। আমরা দেখেছি ইতিপূর্বে স্মৃতিসৌধে যাওয়ার সময়ও কোনো নির্ধারিত প্রস্তুতি ছিল না, কোনো জনসমাবেশ ছিল না, কোনো পথসভা ছিল না, কিন্তু বিপুল পরিমাণ জনসমাগম হয়েছে। সুতরাং এই সফরগুলোতেও হয়তো সাধারণ মানুষের দলের নেতাকর্মী অনেক আবেগ, আশা, আকাঙ্ক্ষা থাকবে, সেটিকে ঘিরে হয়তো ব্যাপক পরিমাণ জনসমাগম হবে। তারপর অবস্থা মাধবী, আপনারা যখন নির্বাচনের জন্য চেয়ারম্যান নানা জায়গায় যাবে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে একটি রাজনৈতিক দল আপনাদের প্রতিপক্ষ তারা নানান জায়গায় মানুষের বাসা যাচ্ছেন, বিকাশ নাম্বার দিচ্ছেন, কিংবা নানান ধরনের তথ্য সংগ্রহ করছেন। বিএনপি কি এরকম তথ্য সংগ্রহ করছে কিনা? না, বিএনপি থেকে এই ধরনের কোনো তথ্য সংগ্রহ করা হচ্ছে না, এবং আমরা বিশ্বাস করি আমাদের গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি বিনির্মাণের জন্য নির্বাচনী আচরণ বিধি কিন্তু প্রত্যেককে মানতে হবে। বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করা, বিকাশের নাম্বার নেওয়া, এটি তো কোনোভাবেই কাম্য না। আমরা বলছি সাধারণ মানুষ যেন এগুলোর ব্যাপারে সজাগ থাকেন, কারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা রয়েছে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে। সেখানে মনোনয়ন যাচাই বাছাই, আপিল প্রত্যাহার সবই শেষ, তবুও পুরোপুরি স্বস্তি আসছে না ভোটের লড়াইয়ে নামা দলগুলোর মধ্যে।
শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় হোঁচট খেয়েছে 10 দলের নির্বাচনী ঐক্য। আর বিএনপি জোটে সংকট না থাকলেও বিদ্রোহীরা মাঠে থেকে যাওয়ায় কাটেনি অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও অনানুষ্ঠানিক সমঝোতার সুযোগ আছে ভোটের আগ পর্যন্ত। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এবারের নির্বাচনের হিসাব নিকাশ আগের চেয়ে অনেক ভিন্ন। পুরনো বিএনপি বনাম আওয়ামী লীগ জোটের চিরচেনা দৃশ্যের বদলে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামাত নেতৃত্বাধীন জোট। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে বহু আগে থেকেই ভোটের প্রাথমিক ছক কষেছিল বিএনপি। বিপরীতে পিয়ারসহ নানা ইস্যুতে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের বোঝাপড়া শক্ত করতে থাকে ধর্মভিত্তিক 8 দল। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে টানার নীতি নিয়ে এগোতে থাকা নির্বাচনী এই জোট বড় রকমের ধাক্কা খায় ইসলামী আন্দোলন সরে পড়লে। এখন যে ইসলামী জোটটা হয়েছে, এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরেই ধরতে হবে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, তাদেরকে যে ইসলামী জোটে রাখলে ভালো হতো। তাদের একটা সারা দেশে বেজ আছে, সমর্থন ভিত্তি আছে। তো এটা বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চায় তাদের মধ্যে একটু সামান্য বিভাজন কিন্তু তৈরি হইল। যেহেতু কয়েক বছরের বোঝাপড়া, তাই জোটে বেগ পেতে হয়নি বিএনপিকে। তারা অস্বস্তিতে পড়ে দলের অনেকে বিদ্রোহী হয়ে মাঠে নামলে। চেয়ারম্যান তারেক রহমানের আশ্বাসে কেউ কেউ সরে দাঁড়ালেও 30 জনের মতো রয়ে গেছেন ভোটের মাঠে। স্বতন্ত্রের সম্ভাবনা থাকতে পারে, এটা হলো সিট ভিত্তিক পর্যালোচনা করলে বোঝা যেত। আর তো নিশ্চয়ই যারা বিএনপির থেকে গেছে তারা হয়তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তাই না? তাদেরকে বাদ দিয়ে আপনি দিয়ে দিলেন, যেটা আওয়ামী লীগও হয়েছে। এইটা যদি এমনটা হয় যে নির্বাচনের আগে বা 3 দিন 5 দিন 7 দিন আগে তারা হাইকমান্ডের কথায় বা দলের কথায় অনেকেই প্রত্যাহার করে, নিজের মানে অলিখিতভাবে প্রত্যাহার করে, তখন কিন্তু সিনারিও অন্যরকম হবে। মূলত ভোটারদের মাঝে নিজেদের বিশালত্ব প্রমাণ করতে ছোট ছোট দলগুলোকে জোটে নেয় বড় দলগুলো। এতে দ্বিধাদ্বন্দ্বে থাকা ভোটাররা এক ধরনের ধারণা পান কেমন হতে পারে ফলাফল। বিশ্লেষকরা বলছেন, এবার জোটের বাইরে জয় পরাজয়ের ফ্যাক্টর হতে পারেন তরুণ ভোটাররা। তরুণদের এরা তো বড় একটা অংশ ভোটার, কিন্তু এইবার তারা প্রথমবারের মতো তারা যদি ভোট দিতে পারে খুব বেশি সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হবে বলে আমার কাছে মনে হয় না। অন্যদিকে খালেদা জিয়া মারা গেছে, তার জন্য একটা সিম্প্যাথি আছে, বুঝছেন, অনেকগুলো ইস্যু। আপনি তো এটা মানে ইউ ক্যানট জাস্ট কাম টু কনক্লুশন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে মঙ্গলবার। তবে ভোটের হিসাব নিকাশ 12ই ফেব্রুয়ারি পর্যন্তই অব্যাহত থাকবে বলছেন বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক 3 মহাপরিচালক ও 11 সাবেক সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। এই সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 23 ডিসেম্বর 17 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুরু করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলার গ্রেফতার আছেন 10 সেনা কর্মকর্তা। অভিযোগ বলা হয়, আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেল নামের গোপন বন্দিশালায় ব্যারিস্টার আরমান সহ 14 জনকে গুম করে নির্যাতন করা হয়। 5 আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান। এদিকে গত মঙ্গলবার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে উত্তরায় র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এছাড়া একই দিনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হতে পারে। এদিকে জুলাই হত্যার মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ। সকালে আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে যান তিনি। এর আগে এক আদেশে তার দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিলের শর্তে 1 বছরের জন্য স্থগিত করা হয়। 2025 সালের 22 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে সাজা স্থগিতের
বিষয়টি জানানো হয়েছিল। 2013 সালের 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুর হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ মোট 8টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এর মধ্যে 7টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম ও আবুল কালাম আজাদের আত্মসমর্পণ নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন। রাব্বি, 71-এর যুদ্ধাপরাধী অভিযোগের যে মামলায়, সেই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ তিনি কিছুক্ষণ আগেই ট্রাইব্যুনালে এসেছিলেন। সেখানে তিনি আত্মসমর্পণ করেছেন এবং আমরা দেখছি যে তার যে গাড়িটি সেটি আবারও ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা এই সরাসরি সম্প্রচারের পরে আরেকটু আপডেট আপনাকে জানাবো যে পরবর্তীতে কি হয়েছে বা তিনি যে আত্মসমর্পণ করেছেন তার যে বিস্তারিত। তবে একটু বলে রাখি যে তখন 2011 সালে যখন এই মামলাটির বিচার শুরু হয় তখন তার অনুপস্থিতিতেই মূলত এই মামলাটির বিচার শুরু হয় এবং তিনি পরবর্তীতে পলাতক থাকেন এবং যখন এই মামলাটির রায় ঘোষণা করা হয় তখনও তিনি পলাতক ছিলেন এবং এই 5 আগস্টের পরে তিনি আপিল বিভাগে তার যে সাজা স্থগিত করার যে আবেদন সেটি তিনি করেছিলেন এবং আবেদনের পরে বাংলাদেশের সরকার তখন তার এই সাজা 1 বছরের জন্য স্থগিত করে দেন। সেখানে মূলত শর্ত দেওয়া হয় তিনি এই আপিল করার শর্তে তিনি আত্মসমর্পণ পূর্বক মূলত তিনি 1 বছরের যে সাজা সেটি স্থগিত করেছিলেন এবং আজকে মূলত তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে এসেছেন সকালে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার যে আত্মসমর্পণের যে আবেদন সেটি তাদের কাছে দেওয়া হয়েছে এবং তারা গ্রহণ করেছেন। পরবর্তীতে আমরা এই বিষয়ে আরও আপডেট জানতে পারবো। এছাড়া আজকে আওয়ামী লীগের আমলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আজকে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে। আজকে মূলত সাক্ষ্য দিবেন একজন গুমের ভুক্তভোগী যিনি ব্যারিস্টার আরমান রয়েছেন। তাকে এর আগে এই টিএফআই সেলে বন্দি করে নির্যাতন করা হয়েছিল। এই অভিযোগে তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছিলেন। সেখানে মূলত এই মামলায় সাবেক র্যাবের 3 জন মহাপরিচালক সহ সেখানে সাবেক বর্তমান মিলিয়ে আরও 12-13 জন সেনা কর্মকর্তা রয়েছেন যারা পরবর্তীতে বিজিবিতে এই র্যাবে কর্মরত ছিলেন। এই অভিযোগটি মূলত তাদের বিরুদ্ধে রয়েছে। পাশাপাশি এখানে যেহেতু আজকে এই মামলাটির বিচার শুরু হচ্ছে সেটি সরাসরি আজকের এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে আমাদেরকে প্রসিকিউশন থেকে জানানো হয়েছিল। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে যখন মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। মঙ্গলবার দিল্লিতে অবস্থিত দলের সদর দপ্তরে বিজেপির ইতিহাসের সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন বিজেপির বিদায়ী সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলটির ধর্তাকর্তা অনেকেই। গেল সোমবার বিজেপির নতুন সভাপতি নির্বাচনের মনোনয়ন গ্রহণ শেষ হয়, তবে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন নীতিন। নরেন্দ্র মোদী আর অমিত শাহ সহ বিজেপির মোট 37 জন নেতা তার পক্ষে সমর্থন জানান। সিরিয়ায় কুর্দিদের রক্ষা করতে প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সাথে ওয়াশিংটনের সুসম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। আমি কুর্দিদের পছন্দ করি, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের রক্ষা করার চেষ্টা করছি। কুর্দিরা প্রচুর অর্থ ও তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণ পেয়েছিল। দর্শক, এই ছিল যমুনা নিউজে